সরকারি জমি খাল দখল করে নির্মাণ, জবরদখলের জেরে বন্ধ এলাকার নিকাশি, জলের তলায় চলে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। কাকদ্বীপের বুধাখালীর ঘটনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, সরকারি জমি খাল সেগুলো দখল হয়ে যাচ্ছে আর প্রশাসন সেটা দেখতে পাচ্ছে, তাদের নজরে আসছে না। হ্যাঁ দেখো, এখানেই কিন্তু অভিযোগ বারে বারে প্রশাসনকে, যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু বারে বারে প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। অথচ উল্টে যেটা দেখা গিয়েছে, 117 নম্বর জাতীয় সড়ক, একদম বুধাখালী পঞ্চায়েত এবং সেই যে হিয়াবতী খাল, এই খালের একেবারে একই পাশে একদম NH 117 নম্বর, তার পাশে একদম রমরমিয়ে গজিয়ে উঠছে একদম পাকার বিল্ডিং একেবারে। তা সেই কারণেই কিন্তু গ্রামবাসী যেটা অভিযোগ করছে, এই বিল্ডিং গুলো হয়ে যাওয়ার পরে, যখন একটা সময় ছিল 35 ফুট এই খালটির চওড়া ছিল, কিন্তু এখন এসে দাঁড়িয়েছে 20 ফুট, এবং তার জেরে পুরোপুরি একেবারে 4টে মৌজার জল কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছে। অর্থাৎ 3টে গ্রাম পঞ্চায়েতের প্রায় 1 লক্ষ বাসিন্দা রয়েছে এবং কয়েক হাজার বিঘা জমি এই মুহূর্তে কিন্তু পুরো প্লাবিত হয়ে রয়েছে। তারা যেটা মনে করছেন, যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু এই বছর চাষাবাদ একেবারে বন্ধ হয়ে যাবে এবং তারা চাইছে আরো অবনতি হবে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। একটানা 30 দিন জেলে থাকলে মন্ত্রিত্ব যাবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের। মোদী সরকারের এই বিল আপাতত যৌথ সংসদীয় কমিটিতে। বিলের বিরোধিতায় সুর চড়িয়ে এবার জেপিসি বয়কট করল তৃণমূল। মোদী সরকারের নয়া সংবিধান সংশোধনী বিল ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। শুক্রবার কলকাতায় এসে এই বিল নিয়ে সুর ছড়ান প্রধানমন্ত্রী। अगर एक छोटा सा सरकारी कर्मचारी, अगर वो कर्मचारी को किसी पुलिस वाले ने जेल में बंद कर दिया, 50 घंटे में अगर उसको जमानत नहीं मिली और 50 घंटे जेल में रह गया तो ऑटोमेटिक सस्पेंड हो जाता है। एक छोटा मुलाजिम 2 दिन अगर जेल में रहे तो उसकी जिंदगी तबाह करने के कानून है, लेकिन कोई मुख्यमंत्री, कोई मंत्री, प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है। आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বিলকে কালো বিল বলে আখ্যা দিয়েছেন। শনিবার তৃণমূল জানিয়ে দিল, এই বিল নিয়ে আলোচনার জন্য তৈরি জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিতে সদস্য পাঠাবে না তারা। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী একটানা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব খোয়াতে হবে। হয় তিনি নিজে ইস্তফা দেবেন, না হলে 31 দিনের মাথায় তাঁর মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে। এই মর্মেই সংসদে বিল এনেছে মোদী সরকার। বিল পেশের সময়ই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংসদ। বিলের কপি ছিঁড়ে অমিত শাহের দিকে ছুড়ে দেন তৃণমূল সাংসদরা। প্রবল বিরোধিতার মুখে বিলটিকে জেপিসিতে পাঠিয়ে দেয় সরকার। संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিতে রাজ্যসভা এবং লোকসভা 2 কক্ষেরই সদস্য থাকেন। শাসক বিরোধী 2 তরফের সাংসদদের নিয়ে তৈরি হয় জেপিসি। বিল নিয়ে আলোচনা করে তাতে কিছু পরিবর্তন করার থাকলে সেই সুপারিশ দেয় এই জেপিসি। মন্ত্রিত্ব খারিজ হওয়ার এই বিল নিয়ে শুরু থেকেই তৃণমূলের সুর সপ্তমে। তৃণমূল নেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই বিল ভারতীয় গণতন্ত্রের আত্মার উপর হিটলারি হামলা। প্রতিবাদে একজোট টিম ইন্ডিয়া। New bill that the BJP is proposing, we are going back to medieval times when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED, put a case, and then democratically elected person is wiped out within 30 days. This is new. बीजेपी की सरकार में डकैती कई तरह की हो रही है, चोरी के ऊपर भी चोरी हो रही है, जमीन की भी है और अधिकारों की भी। अब अधिकारी नहीं आप पे बचेगा, तो ये जो गिरावट हुई है कि उसका कोई भी नाम दे सकते हैं, चोरी नाम दे दें, तानाशाही नाम दे दें। বিরোধিতার সুর আরো এক ধাপ ছড়িয়ে এবার জেপিসি বয়কটের সিদ্ধান্ত নিল তৃণমূল। নিউজ 18 বাংলা।
ঠিক সময় রাজ্যে এসআইআর করবে নির্বাচন কমিশন, দাবি শুভেন্দু অধিকারীর। ওরা যার উপর ভরসা করে সেটাই ফেল করে, কটাক্ষ তৃণমূলের। ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এসআইআর নো ভোট, এটা আমাদের দাবি বা আবেদন। এসআইআর হবে, ভোট হবে, ভোট তো এসআইআর এর পরে ভোট হবে। আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে। আমাদের এনাফ রিগার্ডস আছে, আস্থা আছে সুপ্রিম কোর্টের উপরে। যুগে যুগে পাল্টায়, বছরে বছরে পাল্টায়। একবার বললো নো সেন্ট্রাল ফোর্স, নো ভোট। ওনাদের নির্বাচন কমিশন, ওনাদের বাহিনী, তারাই বিধানসভা ভোট করেছে, লোকসভা ভোট করেছে, তারপরেও তাদের ভয়ঙ্কর পরিণতি। এই নো এসআইআর, নো অমুক, নো তমুক, এই কথাগুলো আসছে কেন? তার কারণ হচ্ছে ওরা যা যা ভরসা করে, মানুষের উপর ভরসা ছাড়া, তো সেগুলো ফেল করে। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা ভোট। আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন, আর তার আগে তৃণমূল বিজেপি কথার যুদ্ধ। এই মনোজ পন্থ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। 29 তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে। আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন, ইলেকশন কমিশনের দায়িত্ব, তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা। আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন নেবেন। যেমন এক সময় এরা বলে দিত যে অমুকের বাড়িতে সিবিআই যাবে বা নোটিশ পাবে এরপর, তো তাহলে বলতে হবে যে বিজেপি নেতারাই ঠিক করে দিচ্ছেন কি হবে, অথবা সেন্ট্রাল ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে কোঅর্ডিনেশন রেখে তারা কাজ করছেন, এরপর আমরা একে এই করব, তোমরা এটা নিয়ে পলিটিক্স করো, এই ধরনের কথা হচ্ছে। নইলে এই কথাগুলো আসবে কি করে, এগুলো বলতে পারেন কি করে? এটা তো নির্বাচন কমিশন, তাদের যে স্বাধীন সত্তা সেটারই পরিপন্থী বিজেপি নেতাদের এই হুঙ্কারগুলো। ভোটার লিস্ট নিয়ে তরজা। শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূলের প্রকৃত ভোট 2 কোটির কম, তাই তারা এসআইআর আটকাতে চাইছে। পাল্টা দিয়েছে ঘাসফুল শিবিরও। তাদের দাবি মানুষের উপর ভরসা নেই বিজেপির, তাই ভোটার লিস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে। তৃণমূলের অ্যাকচুয়াল ভোট 1,75,80,00,000-এর বেশি নয়, এই জন্য এসআইআর আটকাতে চায়। ভোটার লিস্টের যে লাস্ট 10 বছরের হিসাব এসেছে, তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 7%। পশ্চিমবঙ্গে 102টা বিধানসভা, মূলত 9টা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত 10 বছরে বৃদ্ধির হার 20% থেকে 29%। যদি আমরা 100% পরিবারকে পরিষেবা দিতে পারি, তাহলে আমরা 100% ভোট টার্গেট করেই এগোবো। কিন্তু গণতন্ত্রে অন্য জায়গায় মানুষ ভোট দেন, কিছু দেবেন। ওরা যে ভোটার লিস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে, তো ওদের তো মানুষের উপর ভরসা নেই, তাই তো আমাদের তো ভোটারের উপর ভরসা আছে। ফলে বুথ পিছু মিনিমাম 51, ম্যাক্সিমাম 100, এই পার্সেন্টেজের উপর তৃণমূল কংগ্রেস কনসেন্ট্রেট করছে। ভোটার কার্ড বন্টনে ছবি তোলার নির্দেশ। ভোটারের বাড়িতে এপিক পৌঁছে দেওয়ার সময় ছবি, যিনি এপিক নিচ্ছেন তার সই ছবি তুলে রাখার সিদ্ধান্ত। ডিজিটাল এভিডেন্স হিসাবে 6 মাস তথ্য সংরক্ষণ ডাক বিভাগের। কার হাতে এপিক দেওয়া হলো সেই তথ্য সংগ্রহের নির্দেশ কমিশনের। সই করার সময় পুরো নাম লিখতে হবে বলেও নির্দেশ। অনেক সময় এপিক না পাওয়ার অভিযোগ ওঠে, কমিশনের নালিশ জানান ভোটাররা। কমিশনের নির্দিষ্ট অভিযোগ করেছে পুলিশও। সমস্যা সমাধানে তাই ডিজিটাল এভিডেন্সের সিদ্ধান্ত। ডাক বিভাগের পর ডিজিটাল এভিডেন্স সংরক্ষণ করবে কমিশনও। বাংলার বাইরে বাংলায় কথা বলে হেনস্থার শিকার, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। প্রতিবাদে সরব প্রেসিডেন্সির প্রাক্তনীরা। বাংলার বাইরে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, কারো ঠিকানা ডিটেনশন ক্যাম্প। দিল্লি, হরিয়ানা থেকে ওড়িশা, এমন অভিযোগ ভুরি ভুরি। প্রতিবাদে সরব বাংলা, সরব শিক্ষার তীর্থক্ষেত্র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও। শুক্রবার সেখানে একটি বিতর্ক সভার আয়োজন করা হয়, যার শীর্ষক বাংলা একটি ভাষা, দেশ নয়।
বাংলা ভাষা নিয়ে একটা আলোড়ন তো শুরু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই সভাগুলো বেশি বেশি করে আয়োজিত হচ্ছে। বাংলা ভাষার উপর এই লাগাতার আক্রমণের নেপথ্যে রাজনীতির সুচিন্তিত কৌশলী দেখছেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা। বাংলা ভাষা বলার জন্য যদি বাংলাদেশি অপব্যাখ্যা করে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়, দাগিয়ে দেওয়া হয়, বের করে দেওয়ার একটা চেষ্টা হয়, যেটি আজকের দিনে একটি জ্বলন্ত সমস্যা। বাংলা একটি ভাষা, দেশ নয়। হিন্দিকেই ভারতবর্ষের মূল ভাষা হিসেবে চাপানোর একটা চেষ্টা হচ্ছে। হিন্দির সঙ্গে একটা হিন্দুত্ববাদী রাজনীতি, সেটাও মাথা খুলে দাঁড়াচ্ছে। এটা গোটাটাই একটা রাজনৈতিক প্রকল্প, এক দেশ এক ভাষা, মানে সবই এক। ফলে সেখানে যদি হিন্দি ভাষার প্রাধান্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তো অন্য ভাষাগুলোকে দুর্বল করতে হবে। তো বাংলা ভাষাকে দুর্বল করার জন্য এটা একটা প্রক্রিয়া। বাংলার যারা পরিযায়ী শ্রমিক, তাদের একটা বড় অংশ ধর্মে মুসলমান, ফলে তাদের হেনস্থা করারও তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। দেশের মধ্যে নানা রকম বিভাজন এনে, নানা রকম বিভেদ এনে, দেশের যেগুলো মূল সমস্যা, রাষ্ট্রের যেগুলো মূল সমস্যা, নানা রকম ষড়যন্ত্র, চক্রান্ত, দেশটাকে ভেতরে ভেতরে দুর্বল করে ওপর থেকে একটা আধিপত্য চাপানো, পুরোটাকে আমি রাজনৈতিক বলে মনে করি। এর মধ্যে অন্য কোনো কিচ্ছু আমি দেখি না। নিম্নবিত্ত বাঙালি আক্রান্ত হচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তো একটা প্রতিবাদের স্বর থাকবেই, মানুষকে তো আলোচনা করতে হবেই। নিজের দলের সমর্থকদের নিজেদের পক্ষে আনার জন্য এবং তৃণমূলের যে বিরাট মাস বেজ নিম্নবিত্ত মানুষের মধ্যে, সেইখানে তৃণমূল যদি প্রমাণ করতে পারে রাষ্ট্রবাদী দল হিসেবে বিজেপি নিম্নবিত্ত মানুষের উপর একটা আক্রমণ তুলে আনছে, তাহলে অবশ্যই সামনের নির্বাচনে তৃণমূলের সুবিধে, ফলে তারা উল্টো দিকের বক্তব্যটা একেবারে ভোটের প্রশ্ন। ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।